ক্লাস 12-এর সকল শিক্ষার্থীদের লাবণ্য কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি পলাশ মল্ল। আজ তোমাদের ক্লাস 12-এর সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ, তার সারবস্তু এবং পঙ্ক্তি অনুযায়ী তার ব্যাখ্যা করব, যেটা তোমাদের আগামী 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পক্ষে খুবই ইম্পর্টেন্ট। তার আগে বলে রাখি, যাদের অবশ্যই ভালো লাগবে তারা কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে পরের নোটিফিকেশানগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজ আরম্ভ করছি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতাটি। দেখো, প্রথমেই বলে দিই, সমর সেন একজন নাগরিক কবি, আধুনিক কবি। তার পিতার নাম দীনেশচন্দ্র সেন, যিনি বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য ঐতিহাসিক ছিলেন। সমর সেন সাম্যবাদী কবি। তিনি একধারে কবি ও সাংবাদিক ছিলেন, আবার তিনি মস্কোতে অনুবাদক রূপে কর্মসাধক ছিলেন বা কর্মরত ছিলেন। এই কবিতাটা, এই যে মহুয়ার দেশ, এই কবিতাটার নেওয়া হয়েছে সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে। সমর সেনের কয়েকটি কবিতা সংকলনের 17তম কবিতা হচ্ছে মহুয়ার দেশ কবিতাটি। মহুয়ার দেশ কবিতাটিতে যুগ সচেতন কবি সমর সেন বলেছেন যে বর্তমান সভ্যতা আন্তরিকতাহীন যান্ত্রিক সভ্যতা, যেখানে পীড়ন, যুগযন্ত্রণা, ক্ষয়িষ্ণু নাগরিক জীবনের দিকটি প্রতিভাত হয়। যেই দিকটার জন্য কবি চরমভাবে ক্লান্ত, কেননা আন্তরিকতাহীন যান্ত্রিক নগর সভ্যতা কবিকে শান্তি দেয়নি, দিয়েছে ক্লান্তি, দিয়েছে গ্লানি। তাই প্রবাসী কবি অর্থাৎ দিল্লিবাসী কবি সেই ভুলতে পারেননি তার সাঁওতাল পরগনার সেই অনুপম প্রাকৃতিক সৌন্দর্য, তার কমনীয়তা, তার কোমল রূপ, যেখানে কবি সমস্ত শহুরে গ্লানি, ক্লান্তি, অবসন্নতা ঘোচাবার জন্য বারবার ছুটে আসতে চান। কারণ শ্যামল প্রকৃতি মা কবিকে কাছে নিতে চান, কবিকে স্নেহের পরশ দিতে চান। কিন্তু এই কবিতাটাতে কবি সেই আন্তরিকতাহীন যান্ত্রিক নগর সভ্যতার, ক্ষয়িষ্ণু সভ্যতা, গ্লানির পাশাপাশি তিনি বিপরীত দিকের এক চিত্র অঙ্কন করেছেন, যেটা সাঁওতাল পরগনার চিত্র, যেখানে মেঘমদির দেশ, মহুয়ার দেশ সাঁওতাল পরগনা, যেখানে কবিকে শান্তি দেয়, যেখানে কবির ক্লান্তি দূরীভূত করে, গ্লানি দূরীভূত করে, কবিকে আন্তরিকভাবে কাছে টেনে নেয়। কবি সেখানকার প্রকৃতি, সেখানকার মানুষের সঙ্গে মিতালি পাতাতে চান। কবি সেখানেই যেন শান্তি পান, সমস্ত রকম গ্লানি থেকে, সমস্ত রকম অবসন্নতা থেকে। তা প্রথমে তোমাদের এখান থেকে আরম্ভ করছি মহুয়ার দেশ কবিতাটা, সমর সেনের মহুয়ার দেশ। দেখো, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। মাঝে মাঝে অর্থাৎ শহুরে জীবনে মাঝে মাঝে প্রকৃতি তার সৌন্দর্য উকি দেয়। সেটা কি না, অলস সূর্য বলতে বোঝাচ্ছে অস্তগামী সূর্য, তার স্বর্ণালী প্রভায় যেন সেই প্রভাটা যেন জলের উপর পড়েছে, সেই জলের উপর পড়ে সে যেন গলিত উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিয়েছে। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল আলো স্তব্ধতায়। উজ্জ্বল আলো স্তব্ধতা বলেছে কেন, সন্ধ্যার সময় সব স্তব্ধতা আস্তে আস্তে নেমে আসে। সেই সময় স্বর্ণালী আলোর যে প্রভাব ফেলে, যে সোনালি প্রভাব ফেলে, তাতেই এই সুন্দর সৌন্দর্য চেতনা কবি কল্পনা করেছেন। আবার তিনি বলেছেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতকালে আমরা কাঁথা মুড়ি দিয়ে শুই, কিন্তু সেই শীতকালে কাঁথা মুড়ি দিয়ে শোয়ার পর হঠাৎ যদি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা হয়, তার মতো বিরক্তি করার জিনিস নেই। তাই এই ক্লান্তি, গ্লানি, অবসন্নতা বারবার কবির জীবনে ফিরে আসে শহরের সভ্যতায়। যতই
শহুরে সভ্যতায় তিনি মাঝে মাঝে সৌন্দর্যের লীলাভূমি অনুভব করেন। যতই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উকি ঝুঁকি মারুক না কেন, কিন্তু তবুও এই ক্লান্তি, গ্লানি, শীতের দুঃস্বপ্নের মতো কবির কাছে বারবার ঘুরে ফিরে আসছে, যেটাকে কবি মোটেই তার জীবনের সঙ্গে একবারেই মানানসই বা অভিযোজন করতে পারছেন না। তাই এই শীতের দুঃস্বপ্নতা থেকে, ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কবি হাত ধরে তার সেই পথ ত্যাগ করে কবি চলে যেতে চাইছেন কি না মেঘমধির মহুয়ার দেশ। তাই কবির চিন্তা সেই অনেক অনেক দূরে, সেই সাঁওতাল পরগনার কথা, যেখানে রয়েছে মেঘমধির মহুয়ার দেশ, যেখানে মেঘ, আলো, রৌদ্র, যেখানে ছায়া খেলা করে, যেখানে চির শান্তির দেশ, যে সমস্তক্ষণ সেখানে কি রয়েছে, সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। দেবদারু একটা সরলবর্গীয় গাছ। দেবদারু বিশ্লেষণ করে দেবতাদের দারু অর্থাৎ মদ, কিন্তু এখানে বোঝাচ্ছে এখানে দেবদারু যেন আকাশ ছোঁয়া গাছ, যার ডালপালা বিস্তৃত, পল্লবে বিস্তৃত, ঘন ঢাকা, যেন একটা মুনি তপস্বীর মতো তপস্যায়রত। সেই জন্য সেইকে রহস্যময় বলেছে, যেটাকে রহস্যে ঢাকা বলে বলা হয়েছে। মুনি ঋষিরা যেমন রহস্যে ঢাকা থাকে, তেমনি দেবদারু সেই রকম নিস্তব্ধতা আনে, স্থবিরতা আনে, যেন রহস্যময় পরিবেশ সৃষ্টি করে, যে রহস্য বারবার আমাদেরকে আকর্ষণ করে, কৌতূহলী মনকে বারবার নানান প্রশ্ন জিজ্ঞাসা করে। সেই প্রশ্ন জিজ্ঞাসার জন্যই বারবার যেতে মনে হয় যেন যায় সেই দেবদারু রহস্যে ঢাকা দিকটাকে উদ্ঘাটন করতে। সেটা কোথায় রয়েছে না, সেটা রয়েছে মহুয়ার দেশে, মেঘমধির মহুয়ার দেশে। আর দূরের সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জনতাকে আলোড়িত করে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, যে মেঘমধির দেশে, মহুয়ার দেশে নির্জন নিস্তব্ধ রাত, যেন দূর সমুদ্রের নির্জনতা কবিকে আলোড়িত, সেই স্তব্ধতাকে, নিস্তব্ধতাকে যেন ভেঙে দেয় বারবার। কবি এরপর বলেছেন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার বন্ধ। কবি একেবারেই ক্লান্ত। শহুরে আন্তরিকতাহীন নগর সভ্যতায় কবি ক্লান্ত। যেখানে আন্তরিকতা নেই, যেখানে শুধুই রয়েছে যান্ত্রিকতা, যেখানে শুধুই রয়েছে ক্ষয়িষ্ণু সমাজ সভ্যতা, যেখানে মনুষ্যত্বের রেখামাত্র নেই, যেটা বলা হয় নাম লেখা মনুষ্যত্ব, সেখান থেকে কবি মুক্তি পেতে চান। তাই কবি বলেছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। অর্থাৎ কবি ক্লান্ত, মহুয়ার ফুল ঝরে পড়ব, কবি সেই মেঘমধির মহুয়ার দেশে প্রকৃতির বুকে গিয়ে তিনি মহুয়া গাছের তলায় তিনি শয়ন করবেন, তার উপর ঝরবে মহুয়ার ফুল, যেন এক অকৃত্রিম ভাব তিনি অনুভব করবেন, আনন্দদায়ক মানে চরম প্রশান্তি তিনি লাভ করবেন। সেই জন্য বলছেন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, সমস্ত ক্লান্তি যেন দূর করে দেয় সেই নামক মহুয়ার গন্ধ, মহুয়ার গন্ধে যেন আমি মাতোয়ারা হয়ে যাই, আমার মন যেন একেবারে সাঁওতাল পরগনার প্রকৃতির সঙ্গে মিলে মিশে যায়, সেখানকার মানুষের সঙ্গে যেন মিতালি পাতানো যায়। এখানে বলতে কবি তারপর দ্বিতীয় স্ট্যাঞ্জারে কবি বলছেন, কবি বলছে, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। এখানে বলতে কোথায়কার না, এখানে বলতে কবি বুঝিয়েছেন সাঁওতাল পরগনার কথা, অর্থাৎ মহুয়ার দেশের কথা, যেখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে, অসহ্য নিবিড় অন্ধকার, অসহ্য নিবিড় অন্ধকার, কোথায় নিবিড় অন্ধকার, অসহ্য নিবিড় কয়লা খনির অসহ্য নিবিড় অন্ধকার, সেখানে মহুয়ার যেটা রয়েছে মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। কেন শব্দ না, সেখানে শ্রমজীবী মানুষেরা সেখানে কি করছে না, সেখানে শ্রমজীবী মানুষেরা শ্রম দান করছে সারা রাত ধরে, জীবন সংগ্রামে টিকে থাকার জন্য, নিজেদের ক্ষুণ্ণবৃত্তি নিবারের জন্য, পরিবারকে একটু সহায়তা দেওয়ার জন্য। সেখানে গভীর বিশাল শব্দ, কিসের শব্দ, কয়লা কাটার গভীর বিশাল শব্দ। এখানে একটা কথা ঠিক,
এখানেও নাগরিক সভ্যতার তার হিংস্রতার ছাপ কিন্তু রেখে গেছে, থাবা বসিয়েছে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানেও শোষণ চলছে, কাদেরকে না শ্রমজীবীদের ওপর শোষণ চলছে, নিপীড়ন চলছে। তাই বলছে, আর শিশির ভেজা সবুজ সকালে, শিশির ভেজা প্রকৃতির রূপ সকালে, শিশির ভেজা সুন্দর রমণীয় সকালবেলা, সেই সকালবেলা শিশির ভেজা সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কারা অবসন্ন মানুষ? সেই শ্রমজীবী মানুষেরা, যারা কয়লা খনিতে সারা রাত ধরে কাজ করেছে। ধুলোর কলঙ্ক বলেছে কেন? এখানে ধুলোটাকে কলঙ্ক বলেছে কেন? কারণ ধুলোটা এই কারণেই কলঙ্ক, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার শোষণের চিহ্ন হচ্ছে এই ধুলো, কলঙ্ক, ধুলোটাকে সেই জন্য বলেছে ধুলোর কলঙ্ক। যে কলঙ্কর জন্য তারা চিরকাল ধরে শোষিত, নিপীড়িত, নির্যাতিত, যারা মানুষের অধিকার পায় না, যারা শুধু শ্রম দান করে যায়, আর সেই শ্রমটাকে শোষণ করে কারা? ওই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানুষেরা। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ঘুমহীন কাদের চোখ? ওই শ্রমজীবী মানুষদের চোখ, যারা সাঁওতাল পরগনার মানুষ, যারা সহজ সরল মানুষ, যাদের মনের মধ্যে কোনো খেদ নেই, যারা একবারে নির্ভেজাল সরল মানুষ, তাদের কথা বলেছে। কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? দুঃস্বপ্নটা কিসের ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কেন বলেছে ক্লান্ত দুঃস্বপ্ন? অর্থাৎ এই কারণেই প্রতিদিন তাদের শ্রম দান করতে হয়। শ্রম দান ছাড়া তাদের জীবন জীবিকা চলা অসম্ভব। শ্রম ছাড়া তাদের পরিবার পরিজন নিয়ে তাদেরকে জীবন পথে চলা অসম্ভব। সেই জন্য বলছি কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এইগুলি তাদেরকে ক্লান্ত করে দিয়েছে। এই দুঃস্বপ্নগুলো কীভাবে বাঁচবে, কীভাবে বেঁচে থাকবে, কীভাবে জীবন সংগ্রামে টিকে থাকবে, এইগুলিই তাদেরকে বারবার ভাবিয়ে তোলে। সেই জন্য বলছি কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই কবিতাটাতে সমর সেন বর্তমান সমাজের নিষ্ঠুর পীড়ন, যন্ত্রণা, ক্ষয়িষ্ণুতাকে বারবার চিহ্নিত করেছেন। তিনি চিহ্নিত করেছেন যে অবসন্ন চেতনার মোহগ্রস্ত শরীরে ধুলো মাটির মাখা কলঙ্ক মানুষের কথা, যারা চিরকাল ধরে শ্রম দান করে আসছে, যারা চিরকাল ধরে শোষিত হয়ে আসছে, অথচ মানুষ হয়েও মানুষের অধিকার তারা পায় না। এই কবিতায় কবি যুগযন্ত্রগত কবিচিন্তের প্রশান্তি মিলেছে কোথায়? না গ্রামীণ সমাজে। কোথাকার গ্রামীণ সমাজ? সেই মহুয়ার দেশে গ্রামীণ সমাজে। সেখানে তাই কবি কণ্ঠে বারবার এখানে উচ্চারিত হয়েছে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ তিনি শহুরে জীবন, শহুরের গতিময়তা জীবন, শহুরের গ্লানিময় জীবন কবির কাছে কখনোই অভিপ্রেত নয়। এটা কবির কাছে অনভিপ্রেত। কবির কাছে অভিপ্রেত তার ইচ্ছা কোথায়? না সেই মহুয়ার দেশ, সেই চিরশান্তির মহুয়ার দেশ, যেখানে কবিকে দেবে চির প্রশান্তি। ঠিক আছে, এরপর তোমাদের আলোচনা করব, এখান থেকে MCQ SCQ গুলো আলোচনা করব।